শক্তি ই। পদার্থবিজ্ঞান জগতে শক্তির গুরুত্ব অপরিসীম। আমাদের দুনিয়ায় বস্তু জগৎ যেগুলো আছে, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলো ধরো হার্ডওয়্যার, আর শক্তিটা হলো সফটওয়্যার। শক্তি ছাড়া 1 মিনিট 1 সেকেন্ডও দুনিয়া চলতে পারবে না। যেমন সফটওয়্যার ছাড়া তোমার কম্পিউটার চলে না, মোবাইল চলে না, ঠিক শক্তি ছাড়া তোমার হলো কি দুনিয়া চলবে না। ঠিক আছে? তো শক্তিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞানে দেখবা যে টোটাল পদার্থবিজ্ঞানের একটা বড় অংশ জুড়ে শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো প্রথমে আসো শক্তির রূপভেদ কয়টি। আমরা শক্তির রূপভেদগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে 1, শক্তির রূপভেদ। শক্তির রূপভেদ জানার আগে আমরা শক্তির সংজ্ঞাটা একটু জেনে আসি। শক্তির সংজ্ঞা: কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। কোনো যন্ত্র বা বস্তু বা ব্যক্তির কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। শক্তি রূপভেদ আছে তোমার হলো 9টি, যার 1 নম্বর হলো যান্ত্রিক শক্তি। এক, যান্ত্রিক শক্তি। 2, তাপ শক্তি। 3, আলোক শক্তি। 4, বিদ্যুৎ শক্তি। 5, চৌম্বক শক্তি। 6, শব্দ শক্তি। 7, রাসায়নিক শক্তি। 8, নিউক্লিয়ার শক্তি। 9, সৌরশক্তি। শক্তিটা পদার্থবিজ্ঞান এবং ব্যবহারিক জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এখানে তোমার হচ্ছে দেখবা যে আমরা বিভিন্ন যে কোনো কাজ করার জন্য আমরা শক্তিটা ব্যবহার করি। যে কোনো কাজ করার জন্য আমরা শক্তি ব্যবহার করি। আমরা যে কথা বলতেছি সেখানে শক্তির ব্যবহার হচ্ছে, আমরা যে হাঁটতেছি সেখানে শক্তির ব্যবহার হচ্ছে, আমরা হচ্ছে লেখাপড়া করতেছি সেখানে শক্তির ব্যবহার হচ্ছে। তো এই শক্তিগুলো তোমার আসতেছে কোত্থেকে? এই শক্তিগুলো বিভিন্ন শক্তি থেকে রূপান্তর হয়ে আসে। ঠিক আছে? তো আমরা দেখো এখানে আলো ব্যবহার করা হচ্ছে, এই আলো তোমার হচ্ছে এক প্রকার শক্তি। যখন হচ্ছে কোনো কাজের জন্য তাপ ব্যবহার করা হয়, তাপও এক প্রকার শক্তি। তারপরে সব কিছুর জন্য, বিভিন্ন ধরনের কাজের জন্য বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো বিদ্যুৎ শক্তি। ঠিক আছে? তাহলে এই যে শক্তি, সকল শক্তি কিন্তু সরাসরি আমরা ব্যবহার করতে পারি না। যেমন সৌরশক্তিটা প্রচুর পরিমাণে রোদ পড়ে, সেই রোদ কিন্তু আমরা হচ্ছে তাপ আসে, সেই রোদ বা তাপকে আমরা কিন্তু কাজে ব্যবহার করতে পারতেছি না। কিন্তু এটাকে যদি আমরা হচ্ছে ধরে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে পরে সেই শক্তিটা আমরা হচ্ছে কিন্তু খুব কাজে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো আমাদের হচ্ছে দৈনন্দিন ব্যবহারের জন্য দেখো সবচেয়ে বেশি প্রয়োজন হয় যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, এই বিষয়গুলো। এছাড়াও শব্দ শক্তি, এই বিষয়গুলোও কিন্তু হচ্ছে অনেক বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে আমার যখন যেটা দরকার হচ্ছে এবং হচ্ছে যে শক্তিটা যেভাবে দরকার হচ্ছে সেই শক্তিটাকে সেভাবে ব্যবহার করতে হলে পরে এগুলো কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে আসতে হবে। ঠিক আছে? কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে নিয়ে এসে তারপরে সেই শক্তিকে রূপান্তর করে তোমার হচ্ছে সেটা কাজে ব্যবহার করা যাবে। তো সবচেয়ে শক্তি রূপান্তরের সবচেয়ে সহজ উপায় হলো তোমার হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি থেকে যে কোনো শক্তি খুব সহজে রূপান্তর
করা যায়। আর যে কোনো শক্তি থেকে তাপশক্তির রূপান্তর হয়, যে কোনো শক্তি থেকে খুব সহজে তাপশক্তির রূপান্তর হয়। যেমন দেখা যাচ্ছে যে কোথাও বিদ্যুৎ প্রবাহিত হলে পরে দেখবা যে সেখানে কিন্তু হচ্ছে গরম হয়ে যাচ্ছে, একটা মোবাইলের চার্জ দিলে পরে চার্জার গরম হয়ে যায়, ঠিক আছে। কোনো জায়গা থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগলে পরে অনেক সময় তার গরম হয়ে যায়, ঠিক আছে। তারপরে তোমার হলো যে আমরা যদি হাতের সাথে এইভাবে ডলি তাহলে খুব মনে করে ঘষা দিই, তাহলে পরে খুব সহজে দেখা যাচ্ছে যে এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা এখানেও তোমার হচ্ছে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কোনো শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তর করা মনে করো যে খুব সহজ, আর বিদ্যুৎ শক্তি থেকে যে কোনো শক্তি রূপান্তর করাটা আবার হচ্ছে খুব সহজ। আচ্ছা, তো এই জন্য আমাদের হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়াও তোমার হচ্ছে দেখবা যে গাড়ি চালানোর জন্য তোমার হচ্ছে শক্তি প্রয়োজন হচ্ছে, মানুষের পরিবহনের জন্য শক্তির ব্যবহার হচ্ছে। তো এই শক্তিগুলো আসছে কোত্থেকে? তো নর্মালি হচ্ছে শক্তি বিভিন্ন উৎস থেকে আসে। তো এই শক্তির আমাদের বর্তমানে যে শক্তি সবচেয়ে বেশি উৎস ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে যে খনি থেকে। খনি থেকে আমরা কি পাই? প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তেল এবং কয়লা। প্রাকৃতিক গ্যাস, তেল এবং কয়লা খনি থেকে পাই। এগুলা বর্তমানে শক্তির সবচেয়ে বড় উৎস। তো কয়লা কিভাবে সৃষ্টি হয়, তেল কিভাবে সৃষ্টি হয় এবং প্রাকৃতিক গ্যাস কিভাবে সৃষ্টি হয়েছে? তো কয়লাটা সৃষ্টি হয়েছে তোমরা জানো যে পৃথিবীর সৃষ্টি অনেক বছর আগে, যখন মানব জাতি ছিল না, তখন কিন্তু হচ্ছে পুরো পৃথিবী জুড়ে গাছপালায় ভরপুর ছিল, বড় বড় বন ছিল, জঙ্গল ছিল, ঠিক আছে, অনেক বড় বড় গাছ ছিল। তো এই বড় বড় বন জঙ্গল গাছপালা বছরের পর বছর ঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেখা যাচ্ছে যে ভেঙে নিচে পড়ে এবং ধীরে ধীরে মাটি চাপা পড়ে। মাটি চাপা পড়ে মাটির ভিতরে অতিরিক্ত চাপ এবং তাপে ধীরে ধীরে কয়লায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এরপরে আসো তেল সৃষ্টি হলো কি করে? মানুষ সৃষ্টির আগেও কিন্তু হচ্ছে অনেক বড় বড় প্রাণী পৃথিবীতে বসবাস করছে, শুধু মানুষ না, বিভিন্ন প্রাণী তারপরে বসবাস করছে। এই প্রত্যেকটা প্রাণীর দেহে কিন্তু বিপুল পরিমাণে চর্বি থাকে। তোমরা এখনও লক্ষ্য করছো যে তিমি লক্ষ্য করলে দেখবা যে বড় বড় তিমি মাছের হচ্ছে শরীরে অনেক চর্বি, মানুষের শরীরে চর্বি থাকে, তারপরে গরু ছাগলের শরীরে চর্বি থাকে, মাছের শরীরে চর্বি থাকে, ঠিক আছে। তাহলে প্রাণীর দেহে কিন্তু চর্বির পরিমাণ বেশি, উদ্ভিদ দেহেও কিছু পরিমাণ তোমার হচ্ছে তেল থাকে। তাহলে পরে এইসব জায়গায় তোমার হলো যে এইসব প্রাণীগুলা তোমার হচ্ছে যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদের শরীর পচন ধরে, পচন ধরলে পরে কিন্তু তোমার হচ্ছে প্রোটিন অংশগুলা ভেঙে পচে যায়, তার বাতাসের সাথে মিশে যায়, কিন্তু তেল বা চর্বির অংশগুলা ভেঙে ধীরে ধীরে মাটির নিচে চলে যায়। এই মাটির নিচে গিয়ে তোমার হচ্ছে তেল জমতে জমতে আমরা হচ্ছে যেটা পেট্রোলিয়াম বা জ্বালানি তেল হিসেবে পাই, ঠিক আছে। আবার প্রাকৃতিক গ্যাস আসছে কি করে? বিভিন্ন গাছপালা পাতার যেগুলো আবর্জনা আছে, সেই আবর্জনাগুলা পচে তোমার হচ্ছে পানির উপর যদি পড়ে, অল্প পানির উপর বা পাতার উপরে, মনে করো যে বৃষ্টি হলো, মনে করো যে একটা বন জঙ্গলের মধ্যে তোমার হচ্ছে প্রচুর পাতা পড়ছে, পাতা পড়ার পরে সেখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে পরে এই পাতাগুলা ধীরে ধীরে মাটির নিচে চলে যাচ্ছে, মাটির নিচে চলে যাওয়ার পরে সেখানে সেই পাতাগুলা পচে তোমার প্রাকৃতিক গ্যাস তৈরি করতেছে, ঠিক আছে। এই প্রাকৃতিক গ্যাসটা আমরা হচ্ছে ব্যবহার করি, ঠিক আছে। এই প্রাকৃতিক গ্যাসটা আমরা হচ্ছে ব্যবহার করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস এগুলা সবই কিন্তু জীব থেকে আসছে। এই জন্য এটা যেহেতু জীব থেকে আসে, সুতরাং এদেরকে বলা হয় কি? জৈব জ্বালানি। যেহেতু জীব থেকে আসছে, সুতরাং এদেরকে বলা হচ্ছে জৈব জ্বালানি। তো এই খনিতে যে জৈব জ্বালানি আছে, সেই জৈব জ্বালানি কিন্তু সীমিত। আমরা বিপুল পরিমাণে তেল, গ্যাস এবং কয়লা প্রতি বছর পৃথিবীর ভূগর্ভ থেকে তুলে ফেলছি। এই ভূগর্ভ থেকে তোলার ফলে তোমার হচ্ছে এই জ্বালানিগুলা ধীরে ধীরে কমতে থাকছে, কমতে 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 একটা পর্যায়ে কিন্তু এই সমস্ত জ্বালানি শেষ হয়ে যাবে। যখন সমস্ত জ্বালানি শেষ হয়ে যাবে, তখন তোমার হচ্ছে পৃথিবীটা চলবে কি করে? তুমি বিদ্যুৎ তৈরি করবা কিভাবে? তুমি মনে করো যে গাড়ি চালাবা কিভাবে? তো এই বিষয়গুলা বর্তমানে বিজ্ঞানীদের একটা বড় মাথা ব্যথার কারণ। শুধু বিজ্ঞানী না, যে কোনো দেশের যে কোনো দেশের জনগণের জন্য এটা একটা বড় মাথা ব্যথার কারণ, ঠিক আছে। তোমরা লক্ষ্য করে দেখবা যে যেসব দেশে বিপুল পরিমাণে তেল আছে, তারা একটু আলাদা শক্তি বহন করে, ঠিক আছে। তারা এই তেলটাকে বিশ্ব রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করে আসছে, ঠিক আছে। তো
আমাদের দেশে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ প্রাকৃতিক গ্যাস থাকে, কিন্তু বিপুল পরিমাণ জ্বালানি আমরা কি করি, বিদেশ থেকে আমদানি করি। যেহেতু আমরা বিপুল পরিমাণ জ্বালানি বিদেশ থেকে আমদানি করি, সুতরাং আমার দেশটা কিন্তু আসলে স্বয়ংসম্পন্ন নয়। অর্থাৎ যে দেশের শক্তির উৎস নিজে থেকেই তৈরি হবে সেই দেশটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এবং তারা যখন স্বয়ংসম্পূর্ণ হবে তারা কিন্তু অন্য দেশের উপর নির্ভরশীল হবে না। তো এবং তাদের আলাদা একটা শক্তি থাকবে। তো আমাদের দেশে মনে করো যে এরকম নাই জন্য আমাদের মনে করো যে হচ্ছে অন্য দেশের উপর নির্ভর করতে হয়, ঠিক আছে। যখন বিশ্বযুদ্ধ লাগছে বা বিভিন্ন যুদ্ধ লাগছে, তখন দেখা যাচ্ছে তেলের দাম কিন্তু আমাদের দেশে বেড়ে যাচ্ছে। আমাদের দেশে যদি পর্যাপ্ত তেল থাকতো বা শক্তির কোনো উৎস থাকতো, তাহলে পরে আমরা এগুলোকে পরোয়া করতাম না। যে দেশ যেদিকে যাচ্ছে যাক, আমরা আমাদের মতো করে আমরা চলবো। তো সুতরাং আমাদের মনে করো প্রত্যেকটা দেশই চেষ্টা করছে তারা এই যে জৈব জ্বালানি বা জৈব জ্বালানির বিকল্প জ্বালানি খুঁজে বের করার জন্য, ঠিক আছে, অর্থাৎ শক্তির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমরাও তোমার মনে করো যে হচ্ছে শক্তির উৎস খুঁজে বের করার চেষ্টা করব। তো এই শক্তির উৎস খোঁজার মধ্যে আমরা হচ্ছে দুই ধরনের শক্তিটা পাচ্ছি। একটা হচ্ছে শক্তির উৎসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি উৎস, আর একটা হলো অনবায়নযোগ্য শক্তি উৎস। তো নবায়নযোগ্য শক্তি উৎস যেটা, সেই নবায়নযোগ্য শক্তির উৎসটা তোমার হচ্ছে বারবার এই শক্তিটা শেষ হবে না, বারবার ব্যবহার করা যাবে, ঠিক আছে। যেমন সৌরশক্তিটা কিন্তু যতদিন পৃথিবী ধ্বংস না হচ্ছে ততক্ষণ কিন্তু সৌরশক্তিটা শেষ হচ্ছে না, আমরা বারবার ব্যবহার করতে পারি। বায়ু প্রবাহিত প্রবাহ যতদিন থাকবে সেই শক্তির উৎসটা কিন্তু হচ্ছে ততদিন ব্যবহার করা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, যে যতদিন পানি প্রবাহিত হবে ততদিন জলবিদ্যুৎ পাওয়া যাবে, ঠিক আছে, এটা শেষ হবে না। তাহলে এই যে নবায়নযোগ্য শক্তি, এই নবায়নযোগ্য শক্তির ব্যবহারটা হচ্ছে সারা পৃথিবীতে খুব বেশি করে ব্যবহার করা হচ্ছে। তো তোমরা ওইগুলো চেষ্টা করবা যাতে আমরা হচ্ছে খুব কম পরিশ্রমে সহজে এই নবায়নযোগ্য শক্তিগুলো ব্যবহার করতে পারি। আর অনবায়নযোগ্য শক্তি যেগুলোর উৎস মনে করো যে ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে, সেগুলো হচ্ছে তোমার অনবায়নযোগ্য শক্তির উৎস। যেমন মনে করো নবায়নযোগ্য শক্তির উৎস যেমন বললাম সৌরশক্তি, বায়ু শক্তি, তারপরে জলবিদ্যুৎ, এছাড়াও আরও থাকতে পারে তোমার হচ্ছে জোয়ার ভাটার শক্তি, ঠিক আছে, সামুদ্রিক ঢেউ, ঠিক আছে। এরকম শক্তির উৎস তোমরা নিজেরা আরও খুঁজে বের করতে পারবা, ঠিক আছে। এইদিকে অনবায়নযোগ্য শক্তির উৎস হলো কি, তেল, পেট্রোলিয়াম বা জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি হলো তোমার হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে আমাদের ধীরে ধীরে অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা বাহির করতে হবে এবং নতুন নতুন শক্তির উৎস খোঁজ করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে শক্তির রূপভেদ তোমার হচ্ছে মোট 9টা। এই 9টা রূপভেদের মধ্যে আমরা কাজ শক্তি ক্ষমতায় যান্ত্রিক শক্তি নিয়ে মূলত আলোচনা করব, ঠিক আছে। যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। তাপশক্তি নিয়ে আলোচনা করা হবে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ে, তারপরে দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়ে তোমার হচ্ছে তাপশক্তি নিয়ে আলোচনা করা হবে। আলোক শক্তি নিয়ে আলোচনা করা হবে হচ্ছে দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ে। বিদ্যুৎ শক্তি নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় পত্রের 2য় এবং 3য় অধ্যায়ে। চুম্বক শক্তি নিয়ে আলোচনা করা হবে 4র্থ এবং 5ম অধ্যায়ে। শব্দ শক্তি নিয়ে আলোচনা করা হবে প্রথম পত্রের 9ম অধ্যায়ে। রাসায়নিক শক্তি নিয়ে আলোচনা করা হবে রসায়নে। নিউক্লিয়ার শক্তি নিয়ে আলোচনা করা হবে হচ্ছে দ্বিতীয় পত্র 9ম অধ্যায়ে। সৌরশক্তি নিয়ে তোমাদের আলোচনা ক্লাস 8-এ বা 9-এ তোমরা এই সৌরশক্তি নিয়ে আলোচনা পড়ে আসছো। তো আমরা আজকে এই চ্যাপ্টারে আলোচনা করব কি নিয়ে, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি শক্তি মানেই এনার্জি। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো বিভব শক্তি
বা পটেনশিয়াল এনার্জি, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। 2 গতিশক্তি, শক্তি বা কাইনেটিক এনার্জি, এটাকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। ইপি হলো বিভব শক্তি। বিভব শক্তিটা কি? কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তনের দরুন কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলা হয়। কোনো বস্তুর তার অবস্থানের দরুন অবস্থান পরিবর্তনের দরুন কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলা হয়। ঠিক আছে? তো কোনো হচ্ছে মনে করো যে আমরা যখন দেখতে পাই যে তীর ধনুকের ক্ষেত্রে অনেক সময় মনে করো যে একটা বস্তুকে টেনে বা ধনুকটাকে টেনে এখানে একটি শক্তি সঞ্চয় করা হয়। এই যে সেই শক্তিটা সঞ্চয় করা হচ্ছে, এই শক্তিটা হলো তোমার হচ্ছে বিভব শক্তি। একখণ্ড ইট তুমি মনে করো যে হাতে করে টেনে তুলে ছাদের উপরে নিয়ে গেলা। এই যে ইটটাকে টেনে তুলে ছাদের উপরে নিয়ে যাচ্ছ, তাহলে এই যে ইটটাকে টেনে নিতে তোমার যে একটা কাজ করতে হচ্ছে, সেই কাজটা ছাদের উপরে যাওয়ার সময় তোমার হচ্ছে ইটের মধ্যে সঞ্চিত থাকলো। ছাদ থেকে যখন ইটটাকে ফেলাই দিবা তখন কিন্তু এটা কাজ করার একটা সামর্থ্য লাভ করে। এটাকে বলা হচ্ছে তোমার বিভব শক্তি। ঠিক আছে? অর্থাৎ শক্তির সঞ্চয়টা হলো তোমার হচ্ছে বিভব শক্তি। আমরা টাকা পয়সা যখন তোমার হচ্ছে ব্যাংকে রেখে দিই, এটা যেমন মনে করো যে তোমার একটা এনার্জি হিসেবে কাজ করে, তো শক্তিও যখন তোমার হচ্ছে ধীরে ধীরে জমিয়ে বড় করা হয়, সেটা হলো তোমার হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে? আর বস্তুর গতির কারণে বা বেগের কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। হ্যাঁ, তাহলে একটা বস্তু ইপি ইকুয়াল টু এম জি এইচ। নিচ থেকে কোনো বস্তু যখন উপরে টেনে তোলা হবে, নিচ থেকে কোনো বস্তু যখন উপরের দিকে তোলা হবে, তখন দেখা যাচ্ছে যে এখানে কাজ হচ্ছে। এটা কি পরিমাণ কাজ হচ্ছে? ডাব্লু সমান তোমার হচ্ছে কাজ ডাব্লু সমান এফ ইন্টু এইচ। এফের পরিমাণ কত? এফ ইজ ইকাল টু এম জি আর এইচ। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এইচ পরিমাণ কাজ হচ্ছে। এই এম জি এইচ পরিমাণ কাজটা তোমার হচ্ছে এখানে কি করবে? এই জায়গাটায় এসে তোমার হচ্ছে বিভব শক্তি রূপে সঞ্চিত হবে। তাহলে বিভব শক্তিটা তোমার হচ্ছে কিসের সমান? কাজের সমান। সমান হলো এখানে কি হচ্ছে? এম জি এইচ। তাহলে ইপি সমান আমরা কি পাচ্ছি? এম জি এইচ। এরপরে এই বস্তুটাকে যখন তোমার হচ্ছে উপর থেকে ছেড়ে দেওয়া হবে, তখন এটা কিন্তু হচ্ছে কি করবে? গতিশীল হবে। গতিশীল হলে পরে, গতিশীল হওয়ার পরে বস্তুটা কিন্তু কাজ করার একটা সামর্থ্য লাভ করবে। তোমরা একটু বিষয় খেয়াল করছো যে একটা গাড়ি যখন হচ্ছে স্থির অবস্থায় দাঁড়ায় থাকে তখন এটা দ্বারা কোনো কাজ করা যায় না, কিন্তু এই গাড়িটা যখন গতিশীল থাকে তখন কিন্তু অনেক বড় ধরনের কাজ করা সম্ভব হয়। তাহলে এই যে গতিশীল অবস্থায় কাজ করা, এটাকে বলা হচ্ছে গতিশক্তি ইকে। ইকে সমান হবে কি? তোমার হলো হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? তাহলে মোট শক্তি ই সমান তোমার হচ্ছে কি? ই সমান কোনো বস্তুর মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে। এখন আমরা দেখব যে ইপি এবং ইকে মোট শক্তি এটা কি? দুইটার যোগফল সবসময় ধ্রুব থাকে কিনা। ঠিক আছে? তো প্রথমে আসো, এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায়, এম ভরের একটি বস্তুকে এ বিন্দুতে এইচ উচ্চতায় টেনে তুলে রাখা হলো, তখন এটা যে কাজ করার সামর্থ্য লাভ করবে, ইপি সমান হবে কি? এম জি এইচ। এখানে কাজ করার যে সামর্থ্য লাভ করছে সেটা বিভব শক্তি ইপি সমান তোমার হবে ইপি ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে? এখন এই বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। বস্তুটিকে যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, এটা টি সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে অবস্থান করে। যখন বি বিন্দুতে অবস্থান করে, সেটা ভূমি থেকে এইচ মাইনাস এক্স দূরত্বে অবস্থান করছে। বি বিন্দুতে এইচ মাইনাস এক্স দূরত্ব অবস্থান করছে। তাহলে এখন আসো এ বিন্দুতে E equal to
ইপি যোগ ইকে। এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি ইপি সমান তোমার হবে কি এমজি এইচ, কিন্তু ইকে যেহেতু এখানে তোমার হচ্ছে বস্তুটা স্থির অবস্থায় আছে, বস্তুর গতিবেগ 0, সুতরাং ইকে সমান তোমার হলো 0। তাহলে ই সমান আমরা কি পাচ্ছি ইপি যোগ ইকে সমান সমান এমজিএইচ যোগ 0 সমান হলো এমজিএইচ। ঠিক আছে। আচ্ছা, এরপরে বস্তুটাকে মুক্তভাবে তোমার হচ্ছে ছেড়ে দেওয়া হলো। মুক্তভাবে ছেড়ে দেওয়ার ফলে বস্তুটা ধীরে ধীরে গতি লাভ করবে এবং দূরত্ব ভূমি থেকে এর দূরত্বটা কমে আসবে। তাহলে বি বিন্দুতে তোমার হচ্ছে দেখো, বি বিন্দুতে বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করে এইচ মাইনাস এক্স উচ্চতায় অবস্থান করে। এইচ মাইনাস এক্স উচ্চতায় অবস্থান করে। ঠিক আছে। এ সময়ে এর বিভব শক্তি ইপি সমান তাহলে কি হবে এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। গতিশক্তি ইকে সমান হবে কি হাফ এম ভি স্কোয়ার, কিন্তু আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2CH। ঠিক আছে। এখানে এইচ বলতে এটা কি বোঝাচ্ছে? এইচ বলতে উপর থেকে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা। উপর থেকে বস্তুটা যখন হচ্ছে পরন্ত বস্তু উপর থেকে ফেলা হবে, তখন এখান থেকে এই বস্তুটা যে দূরত্বটা অতিক্রম করবে সেটা কিন্তু এইচ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে কিন্তু এই বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করছে, এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা আরও জানি ইউ ইজ ইকাল টু 0। তাহলে আদিবেগ ইউ সমান 0 হলে এখানে হলো 0 স্কোয়ার যোগ 2 ইন্টু জি ইন্টু এইচের পরিবর্তে আমরা এইচের পরিবর্তে এখানে কি ব্যবহার করতেছি এক্স ব্যবহার করছি। তাহলে ইকে সমান আমরা এখানে কি পাচ্ছি ইকে সমান হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারের মান আমরা কি পাচ্ছি 2gx সমান সমান mgx। তাহলে ই সমান আমরা কি পাচ্ছি mgh মাইনাস এক্স প্লাস mgx সমান সমান আমরা কি পাচ্ছি mgh। ই সমান আমরা কি পাইলাম বি বিন্দুতে ই সমান mgh। আবার আমরা চলে যাব বি বিন্দুর পরিবর্তে নিচে দেখা যাচ্ছে যে এই বস্তুটা এ থেকে বি বিন্দুতে চলে আসলো, আস্তে আস্তে তোমার হচ্ছে এখানে সি বিন্দুতে এসে পৌঁছলো। সি বিন্দুতে যখন ভূমিতে পড়বে তখন সি বিন্দুতে ভূমিতে পড়বে তখন এই বস্তুটা উচ্চতা কত হবে? উচ্চতা মান কিন্তু 0। ঠিক আছে। সি বিন্দুতে মোট শক্তি E is equal to EP যোগ ইকে। সি বিন্দুতে ইপি সমান তোমার হলো কি mgh, যেহেতু এইচ এর মান 0 সুতরাং এটার মান 0 হবে, আর ইকে সমান হবে কি হাফ এম ভি স্কোয়ার। আবার দেখো ভি স্কোয়ার সমান আমরা কি জানি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে যেহেতু এটা একটা পরন্ত বস্তু যখন উপর থেকে নিচে পড়ছে দেখা যাচ্ছে এ থেকে সি বিন্দুতে আসছে, তখন মোট দূরত্ব এখানে হলো এইচ। ঠিক আছে। আর এখানে মোট দূরত্ব এইচ হলে তোমার আদিবেগ ইউ সমান 0। তাহলে এখন আসো ভি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি এখানে তাহলে ভি স্কোয়ার সমান তোমার হচ্ছে 0 প্লাস 2gh। তাহলে ইকে সমান আমরা এখানে কি পেলাম ইকে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারের মান হলো 2gh। 2 কাটা গেল সমান তোমার কি থাকে mgh। তাহলে ইকে সমান আমরা কি পাচ্ছি এখানে mgh। তাহলে ই সমান আমরা এখানে কি পাবো ইপি যোগ ইকে সমান 0 প্লাস mgh সমান সমান mgh। ঠিক আছে। 0 সমান তোমার হলো এখানে আমরা ই সমান হলো mgh পেলাম। ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এ বি এবং সি তিনটা বিন্দুতেই মোট শক্তি
এর মানটা তোমার হচ্ছে কত পাওয়া যাচ্ছে mgh, অর্থাৎ এখানে শক্তির মান অপরিবর্তিত থাকছে। সুতরাং এখানে দেখা যায় যে হচ্ছে যান্ত্রিক কোনো পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে, শক্তির নিত্যতার সূত্রটা মেনে চলে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের দেখা যাচ্ছে যে কাজ শক্তি ক্ষমতায় শক্তি বা কাজের কিছু বিষয় তোমার হচ্ছে সরল দোলক এবং স্প্রিংয়ের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা কিন্তু হচ্ছে অষ্টম অধ্যায়েও আলোচনা করা হয়েছে। যেহেতু অষ্টম অধ্যায়ে এটা আলোচনা করা হয়েছে, সুতরাং আমরা স্প্রিং এবং হচ্ছে সরল দোলকের বিষয়টা, অর্থাৎ এখানে শক্তির নিত্যতা বা হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি, সেটা অষ্টম অধ্যায়ে যেটা দেখছি সেটাকে অনুসরণ করব। কাজ শক্তি ক্ষমতার সে তোমার হচ্ছে অষ্টম অধ্যায়ে অর্থাৎ পর্যাবৃত্ত গতিতে একই জিনিস আলোচনা করা হয়েছে। আমরা একই জিনিস বারবার আলোচনা করে এর লেন্থ বা দৈর্ঘ্য বাড়াইতে চাই না। তোমরা অষ্টম অধ্যায়ে হচ্ছে সরল দোলক এবং হচ্ছে স্প্রিংয়ের কাজ এবং শক্তির বিষয়টা দেখে নিবা। 20 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উচ্চতায় নিয়ে রাখা হলো, এরপর এটাকে মুক্তভাবে ছেড়ে দিলে 2 সেকেন্ড পর শক্তির নিত্যতা মেনে চলবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করি। আচ্ছা, প্রথমে আসো, তোমার হচ্ছে যখন মনে করি বস্তুটিকে এ বিন্দুতে রাখা হয়েছে। চিত্রটা আমরা যদি চিত্র অঙ্কন করি, মনে করো যে এখান থেকে একটা বস্তু 50 মিটার উচ্চতায় এ বিন্দুতে রাখা হয়েছে। 2 সেকেন্ড পরে তোমার হচ্ছে বি বিন্দুতে বস্তুটি অবস্থান করছে। আচ্ছা, এ বিন্দুতে রাখা হয়েছে, তাহলে 2 সেকেন্ড পর বস্তুটি হচ্ছে অবস্থান করছে। এ বিন্দুতে মোট শক্তি E = EP যোগ EK। EP সমান কি? mgh, আর EP সমান mgh। এখানে কত কেজি ভরের বস্তু? 20 গুণন জি এর মান হলো 9.8 আর এইচ এর মান 50, তাহলে 9800 জুল। ইপি সমান তোমার হচ্ছে কি? বিভব শক্তি ইপি সমান 9800 জুল। গতিশক্তি ইকে সমান হাফ mv² সমান হাফ ইন্টু এম এর মান হলো 20, ভি এর মান 0 সমান এখানে আমরা কত পাচ্ছি? 0। তাহলে মোট শক্তি ই সমান ইপি যোগ ইকে সমান তোমার হলো 9800 জুল যোগ ইকে এর মান 0 সমান 9800 জুল। ই এর মান আমরা কি পাচ্ছি? 9800 জুল। মোট শক্তি ই সমান আমরা কত পাইলাম? 9800 জুল। এটা কোন বিন্দুতে? এ বিন্দুতে। 2 সেকেন্ড পরে মনে করি 2 সেকেন্ড পর বস্তুটি বি বিন্দুতে আসে। তাহলে 2 সেকেন্ড পরে বস্তুটা যদি বি বিন্দুতে আসে, তাহলে পরে এইচ সমান আমরা কি জানি? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু জি এর মান 9.8, টি এর মান 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 19.6 মিটার। অর্থাৎ বস্তুটা 19.6 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? 19.6 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটি তোমার হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় আছে? বস্তুটি ভূমি থেকে 50 মাইনাস 19.6 সমান 30.4 মিটার উচ্চতায় আছে। এখন আসো, তাহলে ইপি সমান আমরা কি পাবো? mgh, এম এর মান হলো 20, জি এর মান 9.8, এইচ এর মান 30.4। তাহলে এখানে আমাদের শক্তির পরিমাণ কত আসছে? ইপি এর মান আসছে হচ্ছে 5958.4 জুল। ইকে সমান হচ্ছে কত? ইকে = হাফ mv²। তাহলে হাফ
এম, এম এর মান আমরা এখানে কত পেয়েছিলাম? 20 কেজি। আর ভি স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি? ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। ইউ এর মান আদি বাই ইউ এর মান 0, 2 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান এটা হচ্ছে কত মিটার দূরত্ব অতিক্রম করছিল? 19.6। তাহলে 2 ইন্টু 9.8 গুণন 19.6, 3384.16। আমরা এখানে ভি স্কোয়ারের মান পাইলাম। ভি স্কোয়ারের মান পাইলাম কত? 384.16। কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি? 3841.6 জুল। তাহলে ই সমান আমরা কি পাবো? ইপি যোগ ইকে। ইপি এর মান হলো 5958.4, 5958.4 যোগ 3841.6। জুল। তাহলে এখন দেখো আমরা কিন্তু এখানে হচ্ছে এখানেও গাণিতিকভাবেও প্রমাণ করলাম যে এখানে 2 সেকেন্ড পরে বস্তুটির হচ্ছে মোট গতিশক্তি এবং এ বিন্দুতে মোট শক্তি এবং হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি সমান। সুতরাং এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। ঠিক আছে।